হাই, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকের কথাগুলো খুবই ইন্টারেস্টিং একটা গল্প দিয়ে শুরু করব, যেটা হচ্ছে পিঁপড়া এবং ঘাসফড়িংয়ের গল্প। আমরা ছোটবেলায় সবাই কম বেশি পড়েছি। তো যেমনটা হয় গল্পতে যে পিঁপড়াটা কোনো এক সামারে অর্থাৎ গ্রীষ্মের সময় অনেক বেশি কষ্ট করছে, তার খাবারগুলো স্টক করছে সে, যার জন্য তার অনেক বেশি কষ্ট করতে হচ্ছে। তো যখন হচ্ছে ঘাসফড়িংয়ের সাথে পিঁপড়াটার দেখা হয়, তখন পিঁপড়াটাকে ঘাসফড়িং কটাক্ষ করে বলে যে, তুমি কেন এই সুন্দর সামারটাকে তুমি এনজয় করছো না? তুমি কেন কষ্ট করছো এত? তুমি তো এই সামারটাকে এনজয় করা উচিত তোমার। পরবর্তীতে পিঁপড়া তাকে উত্তর দিল, দেখো, আমার সামারে আমি কষ্ট করছি কারণ আমি যখন উইন্টার আসবে তখন আমি কিন্তু আমি ফুড পাবো না আমার খাবার জন্য। তো আমার এখনই কষ্ট করতে হবে, আমাকে এখনই খাবারগুলো স্টক করতে হবে। তো রীতিমতো ঘাসফড়িংটা তাকে কটাক্ষই করলো, তার কোনো কথারই গুরুত্ব দিল না। তো রীতিমতো পিঁপড়াটা চলে গেল, সে তার কাজই করলো, অনেক খাবার স্টক করলো সামারে। তো যেমনটা হয় যে যখন শীতকাল চলে আসে তখন ঘাসফড়িংটা দেখে যে তার কোনো খাবারই সে স্টক করেনি, তার কাছে কোনো খাবারই নেই। তখন সে উপায়ন্তর না পেয়ে সে পিঁপড়ার কাছে যেতে বাধ্য হয় যে, বন্ধু, তুমি আমাকে কিছু খাবার দাও, আমি তো সামারটাতে কোনো খাবার স্টক করিনি। আমি এখন যদি তুমি আমাকে খাবার না দাও, হয়তো আমাকে উপোসে মরে যেতে হবে, উপোস কিছু না খেতে পেয়ে। তো যেমনটা হয় যে পিঁপড়াটা তখন তাকে বলে যে, আমি তোমাকে বলেছিলাম যে সামার টাইমে তোমার খাবার স্টক করা উচিত। তো ওভারঅল যে গল্পের যে মোরাল অফ দ্য স্টোরি, সেটা হচ্ছে যে আমাদের মানে সময়ের কাজটা সময়ে করা, বা যে অপরচুনিটিগুলো আসে আমাদের লাইফে, ব্যক্তিগত হোক বা যে কোনো জায়গাতে হোক, যে অপরচুনিটিগুলো আসে সেগুলোকে আসলে গ্র্যাব করা। তো সেক্ষেত্রে আসলে বিষয়টা আমি এই জন্যই বলছি যে আমাদের বাংলাদেশের যে এখন তেলের সংকট চলছে, আমার মনে হয় কি যে এটা ওয়ান কাইন্ড অফ এই গল্পের মোরাল অফ দ্য স্টোরির সাথে একটু রিলেটেড। আমি মনে করি এই তেলের ক্রাইসিসটা শুধু বাংলাদেশে না, এটা সারা বিশ্বেই চলছে। কারণ হচ্ছে আপনার ইউএসএ, ইসরায়েল এবং ইরান যুদ্ধ কারণে এই কৃত্রিম সংকটটি তৈরি হয়েছে। তো আসলে যার প্রভাব বাংলাদেশের উপরও পড়েছে। তো এই প্রবলেম থেকে বাংলাদেশ উত্তরণ করতে পারতো কিনা, যদি আমরা এই গল্পের মোরাল অফ দ্য স্টোরির দিকে তাকাই, তাহলে হয়তো আমরা সেটা খুবই বুঝতে পারবো। কারণ আমরা যদি দেখি 2025 সালের জুনে যখন হচ্ছে আপনার ইরান ইউএসের অথবা ইসরায়েলের যে একটা 12 দিনের যুদ্ধ হয়েছিল, তখন কিন্তু তেলের প্রাইসটা অনেক বেড়ে গিয়েছিল। আর এর পরবর্তীতেও আবার যখন যুদ্ধটা থেমে যায়, তখন আবার তেলের প্রাইস কিন্তু ডাউন হওয়া শুরু করে। তো এখন আমি যে সময় ভিডিওটা রেকর্ড করছি, আজকে যদি আমরা তেলের প্রাইসটা দেখি, তাহলে প্রায় অলমোস্ট প্রতি পার ব্যারেল ক্রুড অয়েলের দাম অলমোস্ট $113 মতো করে হয়, যদি আমরা এটাকে আজকের যেই হিসাবটা ধরি সেই অনুযায়ী। তো এর আগে, অর্থাৎ ইরান, ইসরায়েল এবং ইউএসের যে যুদ্ধ, যে ত্রিমুখী যে যুদ্ধটা, এটা শুরু হওয়ার আগে কত ছিল, আমরা যদি ওই ডাটাটাতে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা দেখব যে 2025-এর অলমোস্ট অলমোস্ট সেপ্টেম্বর অক্টোবর থেকে স্টিল আপনার ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ ইরান যুদ্ধটা শুরু হওয়ার আগ পর্যন্ত এই তেলের দাম ছিল আপনার মাত্র $55 থেকে $65। তাহলে আমরা এখানে তাহলে বলতেই পারি, যদি ওই সময়টাতে আমাদের বাংলাদেশের যারা কূটনীতিক ছিল, যারা হচ্ছে আমাদের পেট্রোলিয়াম কর্পোরেশনকে কন্ট্রোল করে, তারা যদি চিন্তা করতো যে আমরা ওই প্রাইম টাইমটাতে ওইটাকে যদি আমরা আমাদের সামার ধরি, এবং তখন যদি আমরা অনেক বেশি ক্রুড অয়েল আমদানি করতাম বা অনেক বেশি তেল আমদানি করে রাখতাম। আর এখন আমাদের বাংলাদেশে যে কারেন্ট সিচুয়েশনটা চলছে, এটা হচ্ছে আমাদের জন্য উইন্টার টাইম। কারণ এই সময় ডেফিনেটলি আমরা কোথাও থেকে তেল কালেক্ট করতে পারবো না খুব সহজে। এবং আমরা যদি কালেক্ট করতেও হয়, আমাদেরকে অনেক বেশি টাকা দিয়ে তেল কিনতে হবে কম্পেয়ার টু আগের অবস্থা। কারণ আগে যেই তেল ছিল আপনার $55 থেকে $65 মধ্যে, সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে $113 অনলি ক্রুড অয়েল।
তো সেই ক্ষেত্রে আসলে আমরা সেই অপরচুনিটিটাকে কাজে লাগাতে পারিনি। তো আসলে বলব এটা আমাদের জন্য খুবই ব্যর্থতার। আর আমি যতটুকু ঘাটাঘাটি করেছি, আমাদের বাংলাদেশের প্রতি বছরই আমাদের তেলের যে চাহিদা, প্রতি বছরে আমাদের প্রায় 96 মিলিয়ন ব্যারেল তেলের চাহিদা রয়েছে। তার এগেইনস্টে আমাদের দেশের বিগত বছরের গভর্নমেন্টগুলো থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা প্রতি বছর প্রায় 60 থেকে 65 মিলিয়ন ব্যারেল আমরা তেল আমদানি করি। তো তেল আমদানি করার ক্ষেত্রে সাধারণত আমরা মিডল ইস্ট নির্ভর। আমরা বেশিরভাগ ক্রুড অয়েল, যেগুলো অপরিশোধিত তেল, আমরা আমদানি করে থাকি সৌদি আরব থেকে এবং হচ্ছে আবুধাবি থেকে। আর পরিশোধিত তেলের ক্ষেত্রেও আমাদের ম্যাক্সিমাম প্রায়োরিটি হচ্ছে দুবাই, তারপরে সৌদি আরব, চায়না, ভারত, বিভিন্ন দেশ থেকে। এবং এই দেশগুলো থেকে আমরা মূলত তেলগুলো, ওমান থেকেও আমাদের কিছু তেল কালেক্ট করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ যে চাহিদা থাকে, সেই পরিমাণ তেল আমাদের দেশে আমদানি করা হয়ে ওঠে না। সেক্ষেত্রে অনেকগুলো ব্যারিয়ার আছে এখানে। গভর্নমেন্টের হচ্ছে রিজার্ভ সংকটও থাকতে পারে, আমাদের মূল্যস্ফীতিও থাকতে পারে। আমরা যদি বেশি তেল আমদানি করি তাহলে আমাদের রিজার্ভ সংকটে পড়বে। কারণ আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের কিন্তু তেলের কিন্তু কোনো ওপেন মার্কেট নেই। গভর্নমেন্টই সেটা সরাসরি আমদানি করে। তারাই পুরো পেট্রোলিয়াম যে কর্পোরেশন রয়েছে তাদের আন্ডারে পদ্মা, যমুনা এবং এরকম 6-7টি কর্পোরেশনকে তারা দিয়ে রেখেছে তাদেরকে তেল বিক্রি এবং হচ্ছে তেল ডিস্ট্রিবিউশনের জন্য। তো যার কারণ হচ্ছে গভর্নমেন্টের একটা ব্যারিয়ার থাকে যে তারা হচ্ছে ঠিকমতো হচ্ছে তেল আমদানি করতে পারে না। সেক্ষেত্রে আমাদের রিজার্ভের বিষয়টিও মাথায় রাখতে হয় এবং হচ্ছে আমাদের ওপেন মার্কেট না থাকায় সরকারকেই শুধু সেটি আমদানি করতে হয়। এখন আসি, আমরা যদি বলি যে তাহলে আমরা কি করা উচিত ছিল আমাদের। আপনি দেখবেন যে জুনের দিকে যখন ইরানের সাথে ইসরায়েলের যখন 15 দিনের যুদ্ধ হয়েছিল, তখন প্রত্যক্ষভাবে ইউএসএ সেটার সাথে যুক্ত ছিল। তারা তাদের পারমাণবিক স্থাপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য সেখানে হামলা চালিয়েছিল। তো এর পরবর্তীতে তারা কিন্তু আশানুরূপ কোনো ফল পায়নি, যার জন্য ইউএসএ গভর্নমেন্ট চেয়েছিল যে এটাকে আরও ব্যাপক আকারে হামলা চালাবে। তো তখন তারা জানতো যে যখন তারা ইউএসএ এবং ইসরায়েল মিলে যখন ইরানে হামলা করবে, তখন হচ্ছে তাদের যে হরমুজ প্রণালী রয়েছে, ইরান তাদের যে হরমুজ প্রণালী রয়েছে সেটি ডেফিনেটলি তারা বন্ধ করে দিবে। এটা জানতো বিদায় ডোনাল্ড ট্রাম্প, আপনারা যদি দেখেন, ভেনেজুয়েলার কাছে কিন্তু অনেক প্রেশার ক্রিয়েট করেছিল ভেনেজুয়েলাকে, যে তাদের কাছে তেল বিক্রি করার জন্য। তো ডোনাল্ড ট্রাম্প জিনিসটাকে এভাবেই পুরো ওয়ার্ল্ডের কাছে রিপ্রেজেন্ট করেছিল যে আপনার হচ্ছে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট রয়েছে তাকে অনেক ব্লেম দিয়েছিল, যে বলেছিল যে তোমার দেশের থেকে অনেক পরিমাণ মাদক আমার দেশে পাচার করো, আমার দেশে সন্ত্রাসী পাচার করো, অস্ত্র পাচার করো, এগুলো দিয়ে অনেক রকমের ব্লেম দিয়েছিল। ইউএসএ চেয়েছিল শুধুমাত্র ভেনেজুয়েলা তাদের কাছেই তেল বিক্রি করুক এবং অন্য কোনো দেশের কাছে যাতে তারা তেল বিক্রি না করে। কারণ তারা যদি আলটিমেটলি এই যুদ্ধে জড়ায় তাহলে তাদের অনেক বেশি তেলের প্রয়োজন হবে। তো তারা চাচ্ছে যে ভেনেজুয়েলা তাদের কাছে, যেহেতু ভেনেজুয়েলা তাদের লাতিন আমেরিকার দেশ এবং তাদের কাছ থেকে তাদের তেল কেনাটাও অনেক বেশি ইজিয়ার হবে। সো তারা অনেক বেশি ফোর্স করেছিল যে তাদেরকে, যে আমাদের কাছে তেল বিক্রি করো, না হলে কিন্তু এটা নিয়ে অনেক প্রেশার ক্রিয়েট করেছিল ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়গুলোকে ওয়ার্ল্ডের কাছে রিপ্রেজেন্ট করেছে, যে ডোনাল্ড ট্রাম্পের দেশে অর্থাৎ ইউএসএতে ভেনেজুয়েলা থেকে অনেক বেশি সন্ত্রাসী প্রবেশ করছে, অনেক বেশি মাদক পাচার করছে। আলটিমেটলি তাদের কিন্তু গোলটা ছিল ভেনেজুয়েলা তেল নিয়েই, তাদের তেল ক্ষেত্র নিয়ে অথবা অয়েল ফিল্ড নিয়ে তাদের একটা মানে ক্ষোভ ছিল যে কেন ভেনেজুয়েলা তেল অন্য দেশের কাছে বিক্রি করে। সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আমরা সকলেই হয়তো জানি যে আমাদের সবচেয়ে বেশি তেল রিজার্ভ রয়েছে আপনার সৌদি আরব অথবা ইরানের কাছে, কিন্তু না, আসলে সবচেয়ে বেশি তেল রিজার্ভ রয়েছে ভেনেজুয়েলার কাছে। তাদের প্রায় 305 বিলিয়ন ব্যারেল তাদের কাছে রিজার্ভ রয়েছে। তো প্রোডাকশনের দিক থেকে, তেল প্রডিউসের দিক থেকে সেক্ষেত্রে ইউএসএ অনেকখানি এগিয়ে আছে। বাট সবচেয়ে বেশি রিজার্ভ যে দেশের কাছে রয়েছে সেটি ভেনেজুয়েলার কাছে। তো ভেনেজুয়েলা গত এক বছরে 2025 সালে সবচেয়ে বেশি তেল বিক্রি করেছে ইউএসএরই প্রতিদ্বন্দ্বী চীনের কাছে। তো যার জন্য ভেনেজুয়েলাকে আপনার যে কোনোভাবে শায়েস্তা করতে না পেরে ডোনাল্ড ট্রাম্প এই সমস্ত ব্লেম দিয়েছিল। আর আপনারা যদি খেয়াল করেন যে দেখবেন যে যুদ্ধ যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তারা আটক করেছিল জানুয়ারি 3 তারিখে, তাদের দেশ থেকেই সরাসরি সামরিক অভিযানের মাধ্যমে উঠিয়ে নিয়ে এসেছিল ইউএসএতে।
এর পরবর্তীতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র তাদের তেলের যে ডিপোগুলো রয়েছে, তেলের যে অয়েল ফিল্ডগুলো রয়েছে, সেগুলোকেই তারা দখল করেছে, তাই সেগুলো তাদের আয়ত্তে নিয়েছে। আর কিন্তু কোনো কারো দেশের কোনো মানুষের কোনো ক্ষতি করেনি, শুধুমাত্র তাদের টার্গেট ছিল এই যে অয়েল ফিল্ডগুলো। এর পরবর্তীতে তারা তাদের দেশের যে বড় বড় অয়েল কোম্পানিগুলো রয়েছে তাদেরকে বলেছে যে ভেনিজুয়েলাতে ইনভেস্ট করার জন্য, ভেনিজুয়েলা তেলে ইনভেস্ট করার জন্য। একটি বিষয় এখানে বলে রাখা ভালো যে ভেনিজুয়েলা ইউএসের যে আপনার অয়েল ডিস্ট্রিবিউশন বা অয়েলের যে চেইনটা, সেটা কিন্তু মেনটেন করা হচ্ছে ওপেন মার্কেট, অর্থাৎ তাদের দেশে হাজার হাজার প্রাইভেট অয়েল কোম্পানি রয়েছে যারা হচ্ছে তেল কিনে, তেল বেচে এবং হচ্ছে তেল অনুসন্ধান করে। যেমন আমরা বলতে পারি আপনার এক্সন মোবিল, শেভরন, এই সমস্ত বড় বড় কোম্পানিগুলো তারা তেলগুলো কালেক্ট করে এবং তারা বিক্রি করে থাকে। তো যথারীতি ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল যে তারা আবার ভেনেজুয়েলাতে ইনভেস্ট করুক। তো এ হচ্ছে কথা। তো দেখেন সেখানে ইউএসএ কিন্তু বুঝতে পেরেছিল যে যদি তারা ব্যাপক আকারে ইরানে হামলা চালায় তাহলে কিন্তু আসলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে। সেই দিক বিবেচনা করে তারা আগে তাদের তেলের যে ব্যাকআপটা দরকার সেটা কিন্তু তারা অলমোস্ট নিয়ে রেখেছে। তারপরেও কিন্তু দেখেন তাদের দেশে একটু হলেও তেলের যে দাম, প্রাইস বৃদ্ধির ক্ষেত্রে একটু হলেও তেলে প্রাইস বৃদ্ধি হয়েছে। তো এরপরেও তো এখন আমরা মোটা দাগে বলতে পারি যে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের যারা তেল ডিস্ট্রিবিউট করে বা যারা তেল ইম্পোর্ট করে, বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশন, তারা কি করেছে। তো আসলে আলটিমেটলি আপনাকে তো কেউ বলে দিবে না যে তুমি এই সময়গুলোতে তুমি তোমার অপরচুনিটি, তুমি তেল কিনো, এখন তোমার তেলের প্রাইস বেড়ে যাবে। এটা আসলে আমাদেরকে কেউ বলে দিবে না, এটা আমাদের কূটনীতিক মেধা খাটিয়ে সেটা আমাদেরকে বের করে নিতে হবে। যেমন আপনি যদি দেখেন যে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধেও ভারত অনেক পরিমাণ তেল কিনেছিল রাশিয়া থেকে। ইউএসএ তখনও ভারতকে অনেক বেশি নিষেধাজ্ঞা দিয়েছিল, অনেক বেশি থ্রেটে রেখেছিল যে তোমরা কোনো প্রকার রাশিয়া থেকে তেল কিনতে পারবে না। কিন্তু ভারত কারো কথা শোনেনি, ভারত তেল কিনেছে, অজস্র তেল কিনেছে। এবং আজ দেখুন যখন বাংলাদেশের এই ক্রান্তিকালে আপনার ভারতের কাছ থেকে আমরা তেল সহায়তা নিয়েছি। তো আলটিমেটলি কি মনে হয়, ভারত কি আমাদের কি তাদের আপনার কি মনে হয় যে ভারতের তাদের তেলের চাহিদা, তাদের দেশের মানুষের কথা বিবেচনা না করে তারা বাংলাদেশকে 5,000 টন তেল দিয়ে দিয়েছে এমনি এমনি? সেটা কখনোই না। তাদের কাছে যথেষ্ট রিজার্ভ আছে, তারা ওভাবে চিন্তা করেছে। তারা যে সময়গুলোতে প্রাইম টাইম ছিল তেল রিজার্ভ করার, কেনার, তখন তারা কিনেছে, এখন তারা সেগুলোকে বিক্রি করছে খুব চড়া দামে। তো আলটিমেটলি আমি বলবো যে বাংলাদেশে আমাদের যে তেলের যে সংকট, এটা হচ্ছে এখন সহসায় কাটবে না, খুবই কিছুটা সময় লাগবে। এটার জন্য আমাদেরকে আসলে নির্ভর করতে হবে এই যুদ্ধটা কতদিনে থামে বা কতদিন স্থায়ী হয়। আদারওয়াইজ কিন্তু আমাদের এই তেলের সংকটটা খুবই সহসায় কাটছে না। অ্যাট দ্য সেম টাইম আমি বলতে পারি যে আমার যে পার্সোনাল যে ওপিনিয়ন, সেটা থেকে বলতে পারি যে আমাদের দেশের গভর্নমেন্টের উচিত আমাদের দেশের তেলটাকে ওপেন মার্কেট করে দেওয়া। যেমন আপনি যদি ইউএসের দিকে আমরা লক্ষ্য করি বা রাশিয়ার কথা বলি, তাদের কিন্তু তেলের যে ডিস্ট্রিবিউশন বা তেলের যে চেইনটা তারা মেনটেন করে কিন্তু প্রাইভেট সব কোম্পানি দিয়ে। গভর্নমেন্ট জাস্ট পলিসি মেক করে এবং তাদের কাছ থেকে ট্যাক্স এবং ভ্যাট নেয়, আর কিছুই করে না। সব কিছুই তারা প্রাইভেট কোম্পানিগুলো ইনভেস্ট করে, গভর্নমেন্ট জাস্ট শুধু তাদেরকে মনিটরিং করে এবং হচ্ছে তাদের কাছ থেকে ট্যাক্স ব্যাট নেয়। এতে করে কি হয়, এতে করে হচ্ছে আমাদের যে তেলের যে কম্পিটিশনটা সেটা বেড়ে যায়, তেলের বিক্রির যে কম্পিটিশন সেটা বেড়ে যায়। যেমন আমি যদি বলি বাংলাদেশে যদি গভর্নমেন্টটা এটা একসাথে সম্ভব না, কারণ গভর্নমেন্টের অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। সো আস্তে আস্তে যদি গভর্নমেন্ট এটাকে ওপেন মার্কেট করে দেয় তাহলে কি হচ্ছে, যেমন বাংলাদেশে প্রাণ গ্রুপ বা আরএফএল প্রাণ গ্রুপের মতো বড় বড় কোম্পানি আছে, স্কয়ার আছে, এরাও যদি এই সম্মুখ সারিতে আসে তেল আমদানি এবং তেল বিক্রি করার জন্য, তাহলে কিন্তু বাংলাদেশে তেলের মার্কেটটা কিন্তু অনেক কম্পিটিটিভ হয়ে যাবে। তখন সবাই ট্রাই করবে যে কে কত বেশি কম দামে তেল বাংলাদেশে সাপ্লাই করার জন্য। সেই ক্ষেত্রে
গভর্নমেন্টের এই প্রসিডিউরটা ফলো করা উচিত। তবে সেটিও সহসায় আসার সাথে সাথে ইমপ্লিমেন্ট করা সম্ভব না। সেখানে অনেক কিছু ব্যারিয়ার আছে, যেমন তেল আমদানি করলে হয় না, সেখানে রিফাইনেরও একটা তেল রিফাইন করারও একটা ব্যাপার আছে। যেহেতু ক্রুড অয়েল আমদানি করে সেটাকে আবার রিফাইন করে বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে ডিজেল অয়েল, তারপর হচ্ছে আপনার পেট্রোল, কেরোসিন এবং বিভিন্ন ধাপে এগুলোকে পরিশোধন করতে হয়। তো সেগুলোরও সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো বাংলাদেশে ডেভেলপ করতে হবে, যেটা আমার মনে হয় খুবই সহসায় সম্ভব না। তো যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে আমরা আমাদের বাংলাদেশের মানুষ খুবই বলবো যে এই অর্থে যে আমরা অনেক দুর্ভাগা, যে আমরা আসলেই বিশ্বের যে ভূরাজনীতিগুলো আমরা খেয়াল করি না। আমরা কূটনীতিক দিক থেকেও আমি মনে করি আমরা পিছিয়ে আছি। যে দেখেন, এই তেলের যেই একটা রমরমা ব্যবসা গেল, এত কম দামে তেল গেল, আমরা কিন্তু তেল স্টক করতে পারিনি, যার ফলশ্রুতিতেই কিন্তু বাংলাদেশে এখন একটা কৃত্রিম ক্রাইসিস তৈরি হয়েছে। অ্যাট দ্য সেম টাইম দেশের মানুষও অনেক বেশি প্যানিকড হয়ে সবাই বেশি বেশি তেল রিজার্ভ করে ফেলেছে, যার জন্য আরও বেশি সংকট ক্রিয়েট হয়েছে। তখন যদি আমরা অনেক বেশি তেল কিনে রাখতাম বা আমাদের দেশের মানুষের কথা চিন্তা করে, এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, আমি সেটাও আমি খোঁজ নিয়েছি যে তেল আমদানির ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, অর্থাৎ কোনো লিমিটেশন আছে কিনা যে আমি এই পরিমাণের বেশি আমি কোনো তেল কিনতে পারবো না। তো সেক্ষেত্রে দেখলাম যে বাংলাদেশের বা বিশ্বের কোনো দেশের উপরেই এরকম কোনো নিষেধাজ্ঞা নেই। শুধু ইরান বা রাশিয়া কয়েকটি দেশ ছাড়া, যাদের সাথে ইউএসের আপনার সরাসরি শত্রুতা রয়েছে, তাদের ছাড়া এরকম কোনো দেশের উপর কোনো নিষেধাজ্ঞা নেই যে তুমি এত পরিমাণ লিমিটেশন আছে যে তুমি এর বাইরে কোনো তেল কিনতে পারবে না। তো সেদিক থেকে বলবো যে বাংলাদেশ আসলেই সেই সুযোগটা নিতে পারেনি। যে দেখুন, এখন তেলের দাম অলমোস্ট প্রায় ডাবল। এই এই সময় এসে আমরা আসলে সম্ভব কিনা আমি জানি না বাংলাদেশের বাংলাদেশের মানুষের জন্য ক্রুড অয়েল কিনে সেগুলোকে রিফাইন করে আমরা হচ্ছে কনজিউমার লেভেলে পাঠানো। তো তারপরেও আশা করব বাংলাদেশের যারা এখন নেতৃত্বস্থানীয় আছেন অবশ্যই তারা গুড ইনিশিয়েটিভ নেবেন বাংলাদেশের এই তেলের ক্রাইসিসটা কাটানোর জন্য, এবং হচ্ছে খুব একটা ভালো কিছুই হবে বাংলাদেশের জন্য। তবে সহসায় সেটা আমার মনে হয় না কাটবে, কারণ আমাদেরকে অপেক্ষা করতে হবে ইরান ইসরায়েলের এবং হচ্ছে ইউএসের যে যুদ্ধটা, এটা কতদিন পর্যন্ত স্থায়ী হয়। আদারওয়াইজ কিন্তু আমরা সহসায় তেলের সংকট মনে হয় না আমরা কাটাতে পারবো। যদি হয়েও থাকে সেটা আসলে আমাদের জন্য অনেক কস্ট এক্সপেন্সিভ হয়ে যাবে, আমরা অনেক বেশি দামে তেল কিনতে হবে, সেক্ষেত্রে দেশে তেলের দামটাও বৃদ্ধি হতে পারে। সো এটাই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই। অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ।